বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, এডওয়ার্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা। আমাদের বিষয় পদার্থবিজ্ঞান, কোর্স কোড 242713। কোর্সের নাম কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রোগ্রামিং। এটি 5 নম্বর লেকচার। আজকের যে লেকচারের শিরোনাম সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি। এই বিষয়টির পাঠ শেষে আমরা যেটা শিখব সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি কি, হিস্টোরি অফ অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজিস, বেনিফিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি, রামবাগ অবজেক্ট মডেলিং টেকনিক, 4 phase of object modeling technique, 3 defined parts of object modeling technique. প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আসলে যে বিষয়টির উপরে লেকচার দিচ্ছি সেটির উপরে আসলে মার্কেটে কোনো বাংলা বই নেই, বিধায় এই চ্যাপ্টারের এই অংশটুকু আমরা নেট থেকে নিয়ে তোমাদের জন্য উপস্থাপন করছি। তো আমি আশা করছি যে তোমরা এটি ভালো করে পড়বে এবং কোনো অসুবিধা থাকলে আমাকে জানাবে। আমি এর পাশাপাশি তোমাদের বাংলাটাও করে দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে আছে যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি। আসলে এই লাইনটির বাংলা এটি, অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি কি, এটি আসবে, এটা কোনো আর বাংলা করা যাবে না। কারণ আমরা যে তোমাদের পড়াচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং, সেখানে ছিল প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো বাংলা হয় না, এটা বাংলা ওয়ার্ডই মনে করো। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি কি, এটি নিয়ে আমরা কথা বলছি। অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি, এটাকে আমরা সংক্ষেপে বলবো OOM, অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি। অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি is a system development approach encouraging and facilitating reuse of software component. তার মানে হলো আমরা বিদ্যমান যে ফ্যাসিলিটিস আছে সেগুলোকে রিইউজ করে, সেই সফটওয়্যার কম্পোনেন্টসগুলোকে রিইউজ করে কিভাবে আমরা আরও সুবিধা করতে পারি, এটি হলো আমাদের একটা মেথোডোলজি। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে বলতে পারি যে বিদ্যমান সফটওয়্যার কম্পোনেন্টসগুলোকে আমরা কিভাবে পুনরায় ব্যবহার করে আমাদের সিস্টেমকে আরও বেশি কিভাবে সুবিধাজনক করা যায়, এটি হলো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি। উইথ দিস মেথোডোলজি, এই পদ্ধতির সাহায্যে এ কম্পিউটার সিস্টেম ক্যান বি ডেভেলপড on a component basis which enable the effective reuse of existing component and facilitates the sharing of its component by other system. তাহলে আমরা এই কম্পিউটার সিস্টেমের যে বিদ্যমান যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা সিস্টেমকে ডেভেলপ করে যাতে আমরা সেই সিস্টেমকে কাজে লাগিয়ে আরও বেশি বেগবান করতে পারি, আরও বেশি সুবিধা পেতে পারি। এই কারণের জন্যে আমাদের হলো মেথোডোলজিকে কাজে লাগাতে হবে, এই পদ্ধতিকে কাজে লাগাতে হবে। এখন আসলে এটা কীভাবে এই মেথোডোলজিগুলো আসলো, অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজি, সেটি নিয়ে আমরা কিছুটা পিছনের দিকে তাকাই, কিছুটা হিস্ট্রি পড়ি। The use of object-oriented methodology for analyzing and designing systems began to mature toward 1990 with the launch of methodology from the 3 industry leading methodologies: Ivar Jacobson, Grady Booch and জেমস রামবাগ। আসলে এইগুলো আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তোমাদেরকে পড়াচ্ছি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি, সেখানে
অটোমেশন এবং কম্পিউটার যে সুবিধাগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে তিনটি বড় ধরনের মেথোডোলজি আবিষ্কার হয়েছিল 90 সালের দিকে। সেগুলো কি কি? সেগুলো ছিল আসলে আইভার জ্যাকবসন, গ্র্যাডি বুচ এবং জেমস রামবার্গ। আসলে এখানে বলা হয় যে জ্যাকবসন মেথোডোলজি, বুশ মেথোডোলজি, রামবার্গ মেথোডোলজি, এইভাবে বলা হয় আর কি। তো এই তিনটাই ছিল হচ্ছে বড় ধরনের মেথোডোলজি। ইন 1989 দ্য অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ, একে আমরা সংক্ষেপে বলবো OMG, অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ, 1989 সালে ওয়াজ ফাউন্ডেড, এটা প্রতিষ্ঠা হলো। দ্য মিশন অফ অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ is to establish industry guideline, detail object management specification and common framework for application development. এই অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ 1989 সালে প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে তাদের একটা নির্দিষ্ট মিশন ছিল, সেটা হলো যে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে রেখে কিভাবে আমরা তার অ্যাপ্লিকেশানগুলোকে ডেভেলপ করতে পারি। এটাই ছিল সেই অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপের লক্ষ্য। ওয়ান অফ দ্য বেস্ট নন স্পেসিফিকেশান মেনটেন্স বাই অবজেক্ট ম্যানেজমেন্ট গ্রুপ ইজ দ্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তাদের একটা বড় স্পেসিফিকেশান যেটা তারা করেছিল, লক্ষ্য ছিল, সেটা হলো ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, UML, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। দ্য ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ইজ এ ল্যাঙ্গুয়েজ ফর স্পেসিফাইং, ভিজুয়ালাইজিং, কনস্ট্রাক্টিং অ্যান্ড ডকুমেন্টিং দ্য ডেলিভারেবল অফ সফটওয়্যার সিস্টেম as well as for businessman modeling and other non-software system। তাহলে এই যে আমাদের ইউনিফাইড মডেলিং সিস্টেম, এটি এমন একটা ল্যাঙ্গুয়েজ তারা করেছিল যেটা ভিজুয়ালাইজ হবে, কনস্ট্রাক্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফ ডেলিভারেবল অফ সফটওয়্যার সিস্টেম, এবং তারা বিজনেস ওরিয়েন্টেডের জন্য এবং নন সফটওয়্যার সিস্টেম এটার জন্যও তারা একটা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ তারা সে সময় একটা প্রস্তাব করেছিল। তাহলে আমরা এই যে মেথোডোলজি, এই মেথোডোলজিগুলো আসলে যে শুরু হলো তার একটু আমরা ব্যাকগ্রাউন্ড দেখব। ইন 1980s, 80-র দশকের দিকে ম্যানি মেথোডোলজিস ওয়ার ডেভেলপ, অনেক মেথোডোলজি তখন তৈরি হলো। আমরা একটু আগেই তোমাদেরকে বলেছি যে আসলে তিনটা মেথোডোলজি বেশি ব্যবহার হয়, তো অনেকগুলো মেথোডোলজি ডেভেলপ হয়েছিল, সেগুলো আমরা পর্যায়ক্রমে তোমাদেরকে এখন বোঝাচ্ছি। ইন 1986 বুশ ডেভেলপ দ্য অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কনসেপ্ট, এটাকে আমরা বলছি বুচ মেথড। এই বুচ মেথডে ছিল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কনসেপ্ট, এটা কিন্তু ছিল বুচ এর অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কনসেপ্ট, এবং সেটা 1986 সালের দিকে। ইন 1987 সালে শেলার্স অ্যান্ড স্টিভ মিলার ক্রিয়েটেড দ্য কনসেপ্ট অফ রিকার্সিভ ডিজাইন। তাহলে এখানে 27 সালের দিকে একটা রিকার্সিভ ডিজাইন করলো, সেটা হলো শেলার অ্যান্ড স্টিভ মিলার, এরা দুজন মিলে। In 1989, Beck and Wyndham produced class responsibility collaboration card। এখানে আর একটা সিস্টেম ডেভেলপ করেছিল, সেটা হলো 1989-এ ব্যাক অ্যান্ড কুইনহাম এরা করেছিল। আর 19তে এসে কি হলো, 1990 সালে রাইফ ব্রক, উইলকারসন অ্যান্ড উইনার্স কেম আপ টু রেসপন্সিবিলিটি ড্রাইভ অ্যান্ড ডিজাইন। তারা আরেকটা করলেন, সেটা হলো ড্রাইভ অ্যান্ড ডিজাইন করলেন 1990 সালের দিকে।
এই এতগুলোর মধ্যে শুধু এই যে করেছে আরও আছে, আমরা সেগুলো বলছি। 1991-এ জিম রামবার্গ, আসলে এই বানানটি এক এক জায়গায় এক এক রকম আছে, কোনো জায়গায় আছে জিম, কোনো জায়গায় আছে জেমস, JEMES। জেমস রামবার্গ লিড এ টিম at the research lab of General Electric to develop the object modeling technique। তাহলে রামবার্গ এবং তার যে গ্রুপটা, তারা কি করলো, 1991 সালে আর একটা মেথড ডেভেলপ করলো, যেটার নাম দিয়েছিল হচ্ছে অবজেক্ট মডেলিং টেকনিক, OMT, অবজেক্ট মডেলিং টেকনিক। In 1991, Peter Code and Ed Yardon developed code lightweight and prototype oriented approach to method। 1991 সালে আর একটা মেথড ডেভেলপ করেছিল পিটার কোড অ্যান্ড এড ইয়র্ডন, এর একটা ডেভেলপ করেছিল। 1994 সালে, in 1994, আইভার জ্যাকবসন introduced the concept of the use case and object oriented software engineering। এই জ্যাকবসন আর একটা মডেল করলেন, যেটা হলো 1994 সালে। এটার নাম ছিল অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, OOSC, অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো এতগুলো মধ্যে আসলে 4টি বেশি ব্যবহার হয়েছিল। অবশ্য তার মধ্যে 3টি বেশি ব্যবহার করা হয়, যদিও আমরা দেখেছি যে এখানে লেখা আছে 4টি। তাহলে সেই 4টি কোনটা? অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস ডেভেলপ, এটা করেছিল পিটার কোড অ্যান্ড এড ইয়র্ডন। এটা ছিল হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, এটা ডেভেলপ করেছিল। তারপর একটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন ডেভেলপ, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। প্রথমটা ছিল অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, এটা পিটার ইয়র্ডন করেছিল। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, এটা করেছিল গ্রডিপুচ। তারপরটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং টেকনিক, এটা করেছিল জেমস রামবার্গ। অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা করেছিল হচ্ছে জ্যাকবসন, আইভার জ্যাকবসন। এর মধ্যে এই যে 4টি, এর মধ্যে আসলে এই যে লাস্টের যে 3টি, এই 3টি বেশি ব্যবহার হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের মেথড, এই একসঙ্গে আমরা সেগুলোকেই বলছি মেথডোলজিস। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এইগুলো আসলে বাংলা আর ইংলিশ তো একই। তোমরা অবশ্য যদি ইংলিশে পড়ো ওয়েলকাম, আর যদি বাংলায় পড়ো, তোমাদের তো এই কথাগুলো ইংলিশ ভাষাগুলোই বাংলায় লিখতে হবে। যেমন অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস, তোমাকে কিন্তু লিখতেই হবে বাংলাতে, বাংলা বানান করে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিস। ডেভেলপ কোর্স থেকে পিটার কোড অ্যান্ড এড ইয়র্ডন, তোমাকে এই কথা, এটা তো নাম, এটা তো এভাবেই লিখতে হবে তোমাকে। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, এটা ডেভেলপ কোর্স থেকে গ্যাডিপুচ, এটা তোমাকে এভাবেই লিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং টেকনিক, এইটা বাংলাতেই তোমাকে লিখতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং টেকনিক। কে ডেভেলপ করছে? জেমস রামবার্গ। অবজেক্ট ওরিয়েন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কে ডেভেলপ করছে? জ্যাকবসন। তাহলে এখানে বাংলা ইংলিশ তো একই, এটা নিয়ে কোনো সমস্যা নেই আশা করছি। তো এখন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজিস, তাহলে এই অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজিস আমাদের কি কি সুবিধা দিচ্ছে? দ্য ফলোয়িং বেনিফিট ক্যান বি অ্যাচিভ বাই অ্যাডপ্টিং অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজিস। কি কি? ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করলো। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইজ ফ্যাসিলিটেটেড বাই দ্য reuse of existing component which can greatly improve the productivity and facilitate rapid delivery। আমাদের এখানে যে যে কথাটা হেডলাইন আছে, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, অর্থাৎ আমাদের যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকে যদি আমরা ইউজ করে আমরা আরও আমাদের সিস্টেমকে ইমপ্রুভ করতে পারি, অবশ্যই তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, উৎপাদন অনেক বেড়ে যাবে। এটি
আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মেথোডোলজির একটা সুবিধা। বেনিফিট: ডেলিভারিং হাই কোয়ালিটি সিস্টেম। The quality of the system can be improved as the system is built up in a component manner with the use of existing component which are well tested and well proven. যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো তো আসলে অলরেডি টেস্ট করা এবং এগুলো যে ভালো সেগুলো প্রুভ করা হচ্ছে। তো সেইগুলোকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করে রিইউজ করতে পারি এবং যদি সেই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা ডেভেলপ হয়, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে হাই কোয়ালিটি সিস্টেম হয়েছে। এখানে কিন্তু আমাদের বিদ্যমান যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলোকেই ইউজ করেই আমরা কোয়ালিটি ডেভেলপ করছি। লোয়ার মেনটেন্যান্স কস্ট, অর্থাৎ আমাদের এই বেনিফিট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডের, যে আমাদের যেহেতু পুরো সিস্টেমকে নতুন করে করতে হচ্ছে না, তাহলে অবশ্যই আমাদের মেনটেন্যান্স কস্ট কম হবে। দ্য অ্যাসোসিয়েটেড প্রপার্টি অফ traceability of object oriented methodology can help to ensure the impact of change is localized and the problem area can be easily traced. As a result, the maintenance cost can be reduced. তাহলে এখানে দেখো, কোথাও কোনো জায়গাতে যদি প্রবলেম তৈরি হয় তাহলে পুরা সিস্টেমকে কিন্তু চেঞ্জ করার কোনো দরকার হবে না। শুধু যেখানে প্রবলেম হয়েছে অতটুকু জায়গা চেঞ্জ করলেই যদি আমাদের পুরা সিস্টেমটা ওকে থাকে, তাহলে কি হচ্ছে, আমাদের মেনটেন্যান্স কস্ট কমে যাচ্ছে, অর্থাৎ পুরা সিস্টেম চেঞ্জ করার কোনো দরকার হচ্ছে না। এটি একটি বেনিফিট অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজি। ফ্যাসিলিটেট রিইউজ। With this approach, a computer system can be developed on a components basis that enable the effective reuse of existing component. Opportunities for the reuse facilitated by the accumulation and proper management of an inventory of reusable component either developed internally or acquired externally. তাহলে আমাদের যে বিদ্যমান যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো আমরা রিইউজ করব, অর্থাৎ এক্সিস্টিং কম্পোনেন্ট সেগুলোকে রিইউজ করে আমরা কি করব, আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের ফ্যাসিলিটিগুলোকে আরও বাড়িয়ে নেব। তাহলে এই যে আমাদের নতুন করে কোনো কম্পোনেন্টস দরকার হচ্ছে না, সেই কম্পোনেন্টসগুলোকেই আমরা রিইউজ করছি, তার মানে হলো ফ্যাসিলিটেড রিইউজ। তো এইগুলোই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজির আমাদের বেনিফিট। ম্যানেজ কমপ্লেক্সিটি। The use of object-oriented methodology is the process in managing complexity by the breaking down of a complex solution into different components, and with each component encapsulated from other complex development can be better managed. তো আমাদের যেহেতু আমরা নতুন করে কোনো কম্পোনেন্টসের আমাদের দরকার নেই, তাহলে যে কম্পোনেন্টসগুলো আছে একসঙ্গে আছে সেই একসঙ্গে কম্পোনেন্টসগুলোকেই আমরা ব্যবহার করছি। সুতরাং এখানে কোনো জটিলতা, আলাদাভাবে কোনো জটিলতাও তৈরি হচ্ছে না। এইটি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড মেথডোলজির একটি বেনিফিট। আমরা
বলেছি যে অনেকগুলো মেথোডোলজি আছে, তার মধ্যে আহ, সবচেয়ে বেশি ব্যবহার করা হয় রামবাগ মেথোডোলজি, বুশ মেথোডোলজি, জ্যাকবসন মেথোডোলজি। আমরা আগের একটু আগেই আমরা তোমাদেরকে বলেছি। তো এখন আমাদের এই রামবাগ যে অবজেক্ট মডেলিং টেকনিক, রামবাগের যে মেথোডোলজি তার নাম কি ছিল? অবজেক্ট মডেলিং টেকনিক। তোমরা মনে রাখবা এই রামবাগের, বুশ এবং জ্যাকবসনের যে মেথোডোলজিগুলো ছিল প্রত্যেকটার নামগুলো মুখস্থ করবা। তো রামবাগের যেটা ছিল সেটা হলো অবজেক্ট মডেলিং টেকনিক। ডিটেইলস such as class, attribute, method, inheritance and association also can be expressed easily. তাহলে আমরা এই রামবাগের অবজেক্ট মডেলিং টেকনিকে আমরা এই যে কিওয়ার্ডগুলো আছে, অ্যাট্রিবিউট, মেথড, ইনহেরিটেন্স, এগুলো আমরা ইজিলি এগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারি। দ্য ডাইনামিক বিহেভিয়ার অফ অবজেক্ট within a system can be described using object modeling technique, dynamic model. আমরা অবজেক্ট মডেলিং টেকনিকের একটি নাম হলো ডাইনামিক মডেল। এই ডাইনামিক মডেলে আমরা অবজেক্টের যে বিহেভিয়ার সেগুলোকে আমরা এখানে ডিসক্রাইব করতে পারি। তাহলে ডাইনামিক মডেল, এই ডাইনামিক মডেলটা কার? এটা কিন্তু রামবাগের অবজেক্ট মডেলিং টেকনিকের একটি হলো ডাইনামিক মডেল। ফাইনালি, a process described a producer-consumer relationship can be expressed using object modeling technique, function model. আমরা ফাংশন মডেলে এই যে প্রডিউসার এবং কনজিউমার এদের মধ্যে যে রিলেশান সেটি করেছি অবজেক্ট মডেলিং টেকনিক, রামবাগের অবজেক্ট মডেলিং টেকনিকের যেটা একটা নাম ছিল ফাংশন মডেল, সেখানে। রামবাগ অবজেক্ট মডেলিং টেকনিক, এটার 4টা ফেজ আছে। অবজেক্ট মডেলিং টেকনিক কনসিস্ট অফ 4 phases which can be performed iteratively. সেই 4টা ফেজ কি কি? যে অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, অবজেক্ট ডিজাইন, ইমপ্লিমেন্টেশন। এটি কিন্তু রামবাগ অবজেক্ট মডেলিং টেকনিকের 4টা ফেজ, মনে রাখবা, এটা হলো ফেজ হিসাবে আছে। অ্যানালাইসিস, দ্য রেজাল্ট আর অবজেক্ট অ্যান্ড ডাইনামিক অ্যান্ড ফাংশন মডেলস। তাহলে আমরা অ্যানালাইসিস যে করছি সেটার অ্যানালাইসিসে আমরা এখানে 3টা মডেলের কথা বলছি। একটা হলো অবজেক্ট, ডাইনামিক অ্যান্ড ফাংশন মডেল। সিস্টেম ডিজাইন, the results are a structure of the basic architecture of the system along with high level strategy decision. তাহলে সিস্টেম ডিজাইনের আমাদের রেজাল্টে আমরা কি করছি, যে একটা হাই লেভেল স্ট্র্যাটেজিক যে ডিসিশন সেটা আমরা নিতে পারছি সিস্টেম ডিজাইন করার ফলে। অবজেক্ট ডিজাইন, দিস ফেজ produces a design document consisting of detailed objects, static, dynamic and functional model. তাহলে অবজেক্ট ডিজাইনের ফলে আমরা এখানে 3টা মডেল পাচ্ছি, একটা স্ট্যাটিক, ডাইনামিক অ্যান্ড ফাংশন মডেল। ইমপ্লিমেন্টেশন, এর ফলে কি হচ্ছে, the activity produces reusable, extensible অ্যান্ড রোবাস্ট কোড। তাহলে আমরা এই যে ইমপ্লিমেন্টেশনের স্তরে এসে আমরা রিইউজেবল যে জিনিসটা সেটা করতে পারছি এবং ব্যাপক হারে এটাকে ব্যবহার করতে পারছি। তাহলে আমাদের এই 4টি ছিল 4 ফেজ। রামবাগের অবজেক্ট মডেলিং টেকনিক, এটার 3টা পার্ট আছে। আমরা হলো 4টা ফেজের কথা বলেছি, কিন্তু এখানে 3টা পার্টের কথা বললাম। তাহলে অবজেক্ট মডেলিং টেকনিক সেপারেট মডেলিং ইনটু 3 ডিফারেন্ট পার্টস। তাহলে 3টা পার্ট আছে, সেই 3টা পার্ট কি? অবজেক্ট মডেল, ডাইনামিক মডেল এবং ফাংশন মডেল। 3টা পার্ট কি? অবজেক্ট মডেল, ডাইনামিক মডেল এবং ফাংশন মডেল। এটা কিন্তু রামবাগের মডেলিং টেকনিকের 3টা পার্ট। এই 3টা পার্ট মনে রাখবা।
তাহলে আগে আমরা বলেছি হলো চারটা ফেজ চারটা কি? অ্যানালাইসিস, সিস্টেম ডিজাইন, অবজেক্ট ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, 4 ফেজ অফ রামবাগ অবজেক্ট মডেলিং টেকনিক। আর আমরা এখন যেটি তোমাদেরকে বলছি সেটা হলো অবজেক্ট মডেলিং টেকনিকের 3টা ডিফারেন্ট পার্ট আছে। সেই 3টা ডিফারেন্ট পার্ট হচ্ছে অবজেক্ট মডেল, ডাইনামিক মডেল, ফাংশন মডেল। An object model represents by object model and the data dictionary. তাহলে অবজেক্ট মডেল কি প্রেজেন্ট করে? অবজেক্ট মডেল অ্যান্ড ডাটা ডিকশনারি। ডাইনামিক মডেল প্রেজেন্টেড বাই স্টেট ডায়াগ্রাম অ্যান্ড ইভেন্ট ফ্লো ডায়াগ্রাম। ডাইনামিক মডেলে প্রেজেন্ট করে একটা স্টেট ডায়াগ্রাম এবং ফ্লো ডায়াগ্রাম। ফাংশন মডেল প্রেজেন্টস বাই ডাটা ফ্লো অ্যান্ড কনস্ট্রেন্টস। তাহলে ফাংশন মডেল কি করে? ডাটা ফ্লো এবং যে কনস্ট্রেন্টগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করে। তাহলে আমরা 3টা ডিফারেন্ট পার্ট দেখলাম। এখন আমরা একটু আগেই যে তোমাদের অবজেক্ট মডেল সম্বন্ধে বলেছি সেই অবজেক্ট মডেল সম্পর্কে তোমাদের এখন আমরা বলবো। দ্য অবজেক্ট মডেল ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অবজেক্ট ইন এ সিস্টেম। অবজেক্ট মডেল কি করে? একটা সিস্টেমের স্ট্রাকচার ডিসক্রাইব করে, দেয়ার আইডেন্টিটি, রিলেশনশিপ টু দেয়ার অবজেক্টস, অ্যাট্রিবিউটস অ্যান্ড অপারেশন। তাহলে এই অবজেক্ট মডেল ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ অবজেক্ট ইন এ সিস্টেম। একটা সিস্টেমের একটা স্ট্রাকচার ডিসক্রাইব করে, তাদের আইডেন্টিটি, তাদের রিলেশনশিপ এই অবজেক্টের সঙ্গে, টু আদার অবজেক্টের সঙ্গে, অ্যাট্রিবিউট এবং অপারেশন, এইগুলো তৈরি করা হচ্ছে আমাদের অবজেক্ট মডেল। দ্য অবজেক্ট ডায়াগ্রাম contains classes interconnected by association lines. The object diagram contain classes. আমাদের যে আমরা যে ক্লাসের কথা বলেছি, ক্লাস, স্ট্রাকচার, ইনহেরিটেন্স, সেই ক্লাস কিন্তু এটা। পরেরটা দেখো, ইস ক্লাস রিপ্রেজেন্ট এ সেট অফ ইন্ডিভিজুয়াল অবজেক্ট। তাহলে একটি ক্লাস, সেখানে কি আছে? অনেক অবজেক্টের একটা সেট আছে। এই অবজেক্টগুলো আবার ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমরা এখানে তোমাদের যে ক্লাস বলেছি যে অনেকগুলো অবজেক্ট মিলে একটা ক্লাস হয়। তোমাদের উদাহরণ আমরা বুঝিয়েছি যে ধরো একটা ক্লাস হলো কার। এই কার একটা ক্লাস, এই কারের ক্লাসের মধ্যে আছে বিভিন্ন ধরনের কার, যেমন আছে টয়োটা, নিশান, ভক্সওয়াগন। তাহলে ওগুলো হচ্ছে অবজেক্ট আর কার হলো ক্লাস। সেই কথাটি এখানে বলছে, ইস ক্লাস রিপ্রেজেন্ট এ সেট অফ ইন্ডিভিজুয়াল অবজেক্ট। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। দ্য অ্যাসোসিয়েশন লাইন এস্টাবলিশ রিলেশনশিপ অ্যামং দ্য ক্লাসেস। অর্থাৎ এই ক্লাসের মধ্যে যে রিলেশন, সেটি এই অবজেক্ট মডেল ডেভেলপ করে। এরপর আমরা আসছি ডাইনামিক মডেল। অবজেক্ট মডেলিং টেকনিক এর ডাইনামিক মডেল। অবজেক্ট মডেলিং টেকনিক প্রোভাইড এ ডিটেইলড অ্যান্ড কম্প্রিহেন্সিভ ডাইনামিক মডেল in addition to letting you depict state, transaction, event and action. The state transaction diagram is a network states and events. তাহলে আমাদের এই যে ডাইনামিক মডেল, সেখানে আমরা যে নেটওয়ার্ক তৈরি করি এবং যে ইভেন্টসগুলো আছে, সেই ইভেন্টসগুলোর মধ্যে আমাদের যে ট্রানজ্যাকশান, সেটি এখানে হয়। ইস স্টেটস রিসিভ ওয়ান অর মোর ইভেন্ট অ্যাট উইচ টাইম ইট মেক্স দ্য ট্রানজিশন টু দ্য নেক্সট স্টেট।
দ্য নেক্সট স্টেট ডিপেন্ড অন কারেন্ট স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইভেন্ট। তাহলে এই যে স্টেট এবং ইভেন্ট, তাহলে একটা স্টেট কি করবে, ডিপেন্ড করবে আমাদের বর্তমান স্টেটের উপরে এবং বর্তমান কোনো ঘটনার উপরে। তাহলে এটাই ছিল আমাদের হলো ডাইনামিক মডেল। আমাদের এটা হলো লাস্ট মডেল, যেটা হলো ফাংশন মডেল। দ্য অবজেক্ট মডেলিং টেকনিক, এটা কে দিয়েছে? অবজেক্ট মডেলিং টেকনিক এটা দিয়েছে রামবার্গ। অবজেক্ট মডেলিং টেকনিক ডাটা ফ্লো ডায়াগ্রাম, DFD, data flow diagram, show the flow of data between different process in a business। তাহলে এই যে ডাটা ফ্লো ডায়াগ্রাম বিভিন্ন প্রসেসের মধ্যে, অর্থাৎ একটি কাজের মধ্যে, এটি আমাদের ফাংশন মডেলের কাজ। অ্যান অবজেক্ট মডেলিং টেকনিক ডাটা ফ্লো ডায়াগ্রাম provides a simple and initiative method for describing business process without focusing on detail of a computer system। তাহলে কম্পিউটার সিস্টেমকে ফোকাস না করে আমরা কি করছি, এখানে বিভিন্ন প্রসেসের যে বিজনেস প্রসেসগুলো আছে তাদের মধ্যে আমরা ফোকাস করছি। ডাটা ফ্লো ডায়াগ্রাম ইউজ ফর primary symbol. The process is any function being performed। আমাদের চারটা প্রাইমারি সিম্বলে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম করছি। দি process is any function being performed। The data flow shows the direction of data element movement, মানে ডাটা ফ্লো কোন দিকে হবে, ডাটা যে এলিমেন্ট মুভমেন্ট আছে সেটাকে শো করাবে। দ্য ডাটা স্টোর ইন এ লোকেশান হোয়ার ডাটা আর স্টোর, তাহলে ডাটা স্টোর কোথায় হবে, একটা নির্দিষ্ট লোকেশান যেখানে স্টোর হচ্ছে সেটা দেখাবে। অ্যান এক্সটার্নাল এন্টিটি ইজ এ সোর্স অর ডেস্টিনেশান অফ ডাটা এলিমেন্ট। তাহলে আমাদের এক্সটার্নাল এন্টিটি ইজ এ সোর্স, একটা উৎস, অর ডেস্টিনেশান একটা নির্দিষ্ট লক্ষ্য ডাটা এলিমেন্ট যেখানে আমরা ডাটাগুলোকে রাখছি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আসলে আমাদের এই যে মডেলিং কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তোমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং ফার্স্ট চ্যাপ্টারের কিছু অংশ এখানে বর্ণনা করা হয়েছে। তো মডেলিং কনসেপ্ট এখানে বলা আছে, ভেরিয়াস মেথোডোলজি সিলেবাসে বলা আছে, কিন্তু কোন কোন মেথোডোলজি পড়ানো হবে সেটা আসলে ডিসক্রাইব করা নেই। যেমন আমরা তোমাদের পড়লাম রামবার্গ মেথোডোলজিস, কিন্তু এর চেয়ে আরও ইম্পর্টেন্স ছিল আরেকটা জিনিস যেটা মেথোডোলজির জগতে, সেটা বুচ মেথোডোলজি, কিন্তু সেটি আমি দেখলাম ডিসক্রাইব করা নেই, সিলেবাসে বলা নেই। সুতরাং আমরা যতটুকু পড়লাম তোমরা এই মেথোডোলজিগুলো অত্যন্ত ভালোভাবে পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বারবার পড়ার পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলোকে সলভ করে দেব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচার এখানেই শেষ করছি। খোদা হাফেজ।